নিউজ 18 বাংলায় স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আগামীকাল মন্ত্রিসভার শপথ। আগামীকাল মন্ত্রিসভায় শপথ নেবেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র সহ 43 জন মন্ত্রী। মন্ত্রী হচ্ছেন অখিল গিরি, বিপ্লব মিত্র, মনোজ তিওয়ারি, শিউলি সাহা। অখিল গিরির কথা বললাম, অখিল গিরির সঙ্গে নিউজ 18 বাংলা কথা বলেছিল, তার কি প্রতিক্রিয়া শুনবো। মন্ত্রিসভায় প্রথম যাচ্ছি, এটা আমার কাছে আনন্দের এবং ভালো লাগছে। কিন্তু এই যে দায়িত্বটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিতে চলেছেন, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারলে, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, তাহলে আরো অনেক বেশি ভালো লাগবে। পূর্ণমন্ত্রী 24 জন হচ্ছেন, 10 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী হচ্ছেন 9 জন। মন্ত্রিসভায় নতুন মুখ অনেকে রয়েছেন, অবশ্যই তার মধ্যে মনোজ তিওয়ারি রয়েছেন। তার কি প্রতিক্রিয়া শুনি। না, ফোন এসেছিল আমাকে অফিস থেকে, তো জানানো হয়েছে আগামীকাল 10টার মধ্যে পৌঁছে যেতে হবে। আর অনেক খুশি হচ্ছি, মানে কোনোদিন ভাবিনি ছোটবেলায় যখন ক্রিকেট শুরু করেছি, ক্রিকেট মানে গত বছর অবধি যখন খেলছিলাম, কোনোদিন ভাবিনি কি রাজনীতিতে আমার জীবনের মানে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমি ভরসা সবসময় করতাম ডেস্টিনির ওপরে, তো এইটাও আমি ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। আর দিদির হাতটাকে শক্ত করার জন্যই কিন্তু আমি ঝাঁপিয়ে পড়েছি এইবারে। ডেবরায় 2 IPS এ লড়াই দেখেছিলাম আমরা, ভারতী ঘোষ বিজেপির এবং তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির। হুমায়ুন কবির কি প্রতিক্রিয়া দিচ্ছেন মন্ত্রিসভায় জায়গা পেয়ে, শুনবো। আমি তো প্রথমে ডেবরার সমস্ত মানুষকে ধন্যবাদ জানাবো যারা আমার সহকর্মী ডেবরাতে কাজ করেছেন। অবশ্যই ধন্যবাদ জানাবো, সব থেকে বেশি যে ধন্যবাদ প্রাপ্য সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি লাস্ট 10 বছর ধরে যে কাজগুলো করেছেন, সরকারের উন্নয়নমূলক কাজ এবং সামাজিক সুরক্ষাগুলো, সেগুলোই আমাদেরকে জয় এনে দিয়েছে এবং বিপুল পরিমাণে জয়। এটা মমতা ব্যানার্জির নির্দেশিত পথেই আমরা চলেছি। যেরকম ভাবে উনি গাইড করবেন, যেরকম ভাবে উনার সরকার চাইবে, সেভাবে আমরা কাজ করব। এক ঝাঁক নতুন মুখ তৃণমূল কংগ্রেসের মধ্যে, এবং তার মধ্যে রয়েছেন বীরবাহা হাঁসদা। বীরবাহা হাঁসদা সাঁওতাল মহলে অত্যন্ত জনপ্রিয়, সাঁওতালি চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেত্রী। সেই বীরবাহা হাঁসদা এবারে নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়ে নিলেন। কি বলেছেন তিনি, শুনি। এটা ভেবে ভালো লাগছে যে মানুষের জন্য কাজ করতে পারবো, যে আশা নিয়ে এতদিন ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছি এই এলাকার মানুষের জন্য, যে সেটা কিছুটা হলেও আমার মনে হচ্ছে আমি সাকসেস হতে পারবো। যেভাবে মানুষকে দিনের পর দিন অবহেলিত অবস্থায় পড়ে থাকতে দেখেছি, তো সেই জায়গা থেকে লড়াইটা তো চালিয়ে যাচ্ছিলাম। তার জন্য যতটা খাটতে হয় কিংবা যতটা পরিশ্রম করতে হয়, যতটা সংগ্রাম করতে হয়, সেটা করবো আমি। ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। এবার অক্সিজেন সিলিন্ডার ও করোনা চিকিৎসার ওষুধে GST ছাড়ের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে পাল্টা জবাব দিলেন নির্মলা সীতারামন। শপথের পর থেকেই করোনা পরিস্থিতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জন্য অক্সিজেন এবং করোনার টিকা চেয়ে ইতিমধ্যেই একাধিক চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। রবিবার আরও একটি চিঠি দিলেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, করোনা পরিস্থিতির মোকাবিলায় এগিয়ে এসেছে বহু সংস্থা ও ব্যক্তিত্ব। অক্সিজেন সিলিন্ডার, স্টোরেজ ট্যাঙ্ক এবং করোনা চিকিৎসার ওষুধ দিয়ে সাহায্য করছেন তারা। তাদের অনেকেই রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন এই সমস্ত সামগ্রী থেকে GST এবং উৎপাদন শুল্ক তুলে নেওয়ার জন্য। এগুলি কেন্দ্রের এখতিয়ারভুক্ত। আমার অনুরোধ, এই সামগ্রীগুলিকে শুল্ক বা কর থেকে ছাড় দেওয়া হোক, যাতে অতিমারির মধ্যে যোগানে গতি আসে। কয়েক ঘন্টার মধ্যেই জবাব আসে কেন্দ্র থেকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের টুইট, একটা দুটো নয় 16টি। সীতারামনের পাল্টা দাবি, চিঠিতে যে সামগ্রীগুলির কথা মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সেগুলির আমদানির উপর GST ছাড় আগেই ঘোষণা করা হয়েছে। উৎপাদন শুল্ক এবং স্বাস্থ্য সেস থেকেও ছাড় দেওয়া হয়েছে। ভারতে তৈরি টিকায় 5% এবং করোনা চিকিৎসার ওষুধ ও অক্সিজেন তৈরির যন্ত্রাংশে 12% হারে GST রয়েছে। GST পুরোপুরি প্রত্যাহার করে নিলে ঘরোয়া সংস্থাগুলি আর্থিক সংকটে পড়বে, দাম বাড়াবে, সমস্যায় পড়তে হবে সাধারণ ক্রেতাদের। এই GSTর বড় অংশ রাজ্যগুলির উন্নয়নে খরচ করা হয় বলেই টুইটারে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। করোনা নিয়ে এভাবেই তরজা তুঙ্গে লাগাতার মোদী সরকারকে নিশানা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিধানসভাতেও সরব হন তিনি। সবাই ভ্যাকসিন দিলে খরচাটা হবে 30,000 কোটি টাকার মতো। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 30,000 কোটি টাকা ইজ নাথিং।
লোকসভা বিল্ডিং সহ, প্রাইম মিনিস্টারের বাড়ি সহ, প্লেন সহ, স্ট্যাচু সহ 50,000 কোটি টাকার বেশি খরচা করছেন তারা। কিন্তু তাদের আজকে প্রায়োরিটি ছিল ইউনিভার্সাল ভ্যাকসিনাইজেশন, যেটা করা হয়নি। ভাষণের পর চিঠি, মোদী সরকারের উপর চাপ বাড়াতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। দেশে করোনার লাগাম ছাড়া সংক্রমণ, এর জন্য মোদী সরকারকে তুলোধনা করল বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্ডসেট। তাদের সম্পাদকীয়তে লেখা হয়েছে, করোনা মোকাবিলায় কেন্দ্রের মনোভাব ক্ষমার অযোগ্য। কেন্দ্রের সমালোচনা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। দেশে করোনার দ্বিতীয় ঢেউ, একের পর এক মৃত্যু, বাড়ছে সংক্রমণও। এই পরিস্থিতির জন্য বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটের কাজ করায় নরেন্দ্র মোদীর সরকার। ল্যান্সেটের সম্পাদকীয়তে কেন্দ্রকে রীতিমতো তুলোধনা করা হয়েছে। দাবি করা হয়েছে, ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক অ্যান্ড ইভ্যালুয়েশনের তথ্য অনুযায়ী 1 আগস্টের মধ্যে দেশে করোনায় মৃত্যু 10 লক্ষ ছোঁবে। এমনটা হলে তা হবে মোদী সরকারের তৈরি জাতীয় বিপর্যয়। ল্যান্সেটের ছত্রে ছত্রে মোদী সরকারের সমালোচনা। দাবি করা হয়েছে, কেন্দ্রের আত্মতুষ্টির খেসারত দিচ্ছে ভারত। কেন্দ্রের এই মনোভাব ক্ষমার অযোগ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছে ল্যান্সেট। সম্পাদকীয়তে লেখা হয়েছে, দ্বিতীয় ঢেউ আসার আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেন করোনার খেলা নাকি শেষ। এও দাবি করা হয়, ভারতে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু জানুয়ারিতে আইসিএমআর এর গবেষণায় দেখা গিয়েছে, ভারতের জনসংখ্যার মাত্র 21% মধ্যে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। বারবার করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্ক বার্তা দেন চিকিৎসকরা। ল্যান্সেটে লেখা হয়েছে, সুপার স্প্রেডারের সতর্ক বার্তা থাকা সত্ত্বেও ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এমনকি এপ্রিলের আগের কয়েক মাসে করোনা মোকাবিলায় কেন্দ্রের টাস্ক ফোর্স বৈঠকই করেনি। ল্যান্সেটে দাবি করা হয়েছে, করোনা রোখার থেকেও টুইটারে সমালোচনা মোছায় বেশি তৎপরতা দেখিয়েছে মোদী সরকার। সরকার নিজেকে সব নিয়ন্ত্রণে রাখছে, যেন মনে হচ্ছে আমার হাতে দেশটা রয়েছে। না, আমাকে পরিকল্পনা করতে হবে। সরকারের কাজ পরিকল্পনা করা, সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা, সেই কাজটা ফেল করেছে। গত জানুয়ারি মাসে যখন ফান্ড থেকে অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের জন্য একটা টাকা বরাদ্দ করা হয়েছিল, তখন পশ্চিমবঙ্গে 5টা প্ল্যান্টে হবার কথা ছিল, সেখানে পশ্চিমবঙ্গ সরকার কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি? যখন আমাদের এখানে কোভিড সংক্রমণ প্রতিদিনে ছিল 4,000, 14,000 তখন প্রায় বেড ছিল, আর এখন কোভিডের সংক্রমণ সেই জায়গায় পৌঁছে গেছে, তখন বেড 1,000-এর মধ্যে। রাজ্য সরকার কি করেছে? কেন্দ্রের সমালোচনায় সরব ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও। স্বাস্থ্য মন্ত্রককে চিঠি দিয়ে আইএমএ লিখেছে, ঘুম থেকে জাগুন, তৎপর হন। বিশেষজ্ঞদের পরামর্শ ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। করোনার বাস্তব পরিস্থিতি না বুঝেই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। করোনা মোকাবিলায় আইএমএর প্রেসক্রিপশন, অবিলম্বে 10 থেকে 15 দিন লকডাউন ঘোষণা করুক কেন্দ্র। নিউজ 18 বাংলা। কাজে নেমে পড়েছে অক্সিজেন অন হুইলস, এক ফোনেই বাড়িতে অক্সিজেন। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে দেশ জুড়ে অক্সিজেনের আকাল। প্রাণবায়ুর অভাবে অনেকের প্রাণ যাচ্ছে। এই পরিস্থিতিতে অক্সিজেনের যোগান দেওয়ায় সব থেকে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়েই পথে অক্সিজেন অন হুইলস। রোগীদের বাড়ি গিয়ে অক্সিজেন পৌঁছে দিতে ছুটছে চাকা। রাজ্য সরকারের উদ্যোগ অক্সিজেন অন হুইলস। করোনা রোগীর প্রথম যেটা প্রয়োজনীয়তা সেটা হলো এই অক্সিজেন সাপোর্ট, আর সেই সাপোর্টই দিয়ে চলেছেন এই সংস্থার আধিকারিকরা। অক্সিজেন অন হুইলস অর্থাৎ গাড়ি করে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে রোগীদের কাছে। লিভার ফাউন্ডেশন, কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং রাজ্য সরকারের উদ্যোগে এই পরিষেবা। এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার পরিষেবার সূচনা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন 7044041010 অথবা 7044041015 এই দুটি নম্বরে ফোন করলে পরিষেবা পাওয়া যাবে। দুটি অ্যাম্বুলেন্সে থাকছে মোট 18টি অক্সিজেন কনসেন্ট্রেটর। যাদের অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাচ্ছে, খুব দ্রুত কমে যাচ্ছে, তো আমরা সেই অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে তার কাছে পৌঁছে গিয়ে তাকে অক্সিজেন দিয়ে স্টেবিলাইজ করে রাখার জন্য যতটুকু আছে ততটুকু দিয়েই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। উদ্যোক্তারা বলছেন পরিষেবা শুরু হওয়ার পরই শয়ে শয়ে ফোন আসতে শুরু করেছে অক্সিজেন চেয়ে।
রোগীর বাড়ি বিক্রমগড়, ছুটল অক্সিজেন অন হুইলস। আমরা দেখতে পাচ্ছি পিপি পরে সেই অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে মুমূর্ষু করোনা আক্রান্ত যে রোগী, সেই রোগীর বাড়িতে তারা পৌঁছে দিচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। ক্যামেরায় অরবিন্দের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। বিধিশিকে রবিবারই বাজারে মোজে অনেকে, অধিকাংশ বাজারে শিখে দূরত্ব বিধি, অনেকের মুখে নেই মাস্ক। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কম বেশি একই রকম ছবি। বন্ধুগণ, কেউ মাস্ক ছাড়া বাজারে প্রবেশ করবেন না। যদি নিজের বুদ্ধি বিবেচনা বিবেক না থাকে তাহলে কি করে কি হবে? মাস্ক কোথায়? এই তো আমার মাস্ক আছে, রুমাল আছে, রুমাল দিয়ে আমরা নাকে লাগিয়ে বাজার করতে এসেছি। এই দূরত্ব বিধি কার্যত নেই। মাস্ক কোথায়? এখন তো ছান করে এসেছে, কেউ সারাদিন মাস্ক পরে থাকবো নাকি? আপনি ঘরের মধ্যে মাস্ক পরে থাকেন, এখন ছান করে এসেছে মাস্ক পরে সারাদিন মাস্ক পরে থাকবো? পরবো না, তাহলে আর কিছু। হ্যালো, 2 ঘন্টা টাইমে কি মাল বিক্রি হয় আমাদের? কি করবো এই মালগুলো আমরা? আমাদের যদি দোকানে টাইম না দেয় আমরা তো মরে যাবো আমরা। এটা খুবই বাজে হচ্ছে, আমাদের পাবলিককে ঠিক করতে হবে। আংশিক লকডাউন করা আছে কিন্তু জনতা তো মানছে না। মাস্ক কই? মাছ আছে পকেটে। ও মালটা কিনতে হবে তো। প্রশাসন বা পুলিশের কোনো রকম তৎপরতা চোখে পড়ছে না, সাধারণ মানুষও সচেতন নাই। অনেককেই বাজারে দেখা যাচ্ছে যারা মাস্ক কিন্তু প্রপার ইউজ করছেন না। নিউজ 18 বাংলা। করোনাবিধি ভঙ্গের অভিযোগে বাবুল সুপ্রিয়কে তলব করলো রাজ্য পুলিশ। হারোয়া থানায় বাবুল সুপ্রিয়কে হাজিরার নির্দেশ দিয়েছে। সুকান্ত রয়েছে। সুকান্ত, কি এমন করোনাবিধি ভঙ্গ করলেন বাবুল সুপ্রিয়? দেখো, এসআই হারোয়া পিএস বসিরহাটের তরফে দেবেন মন্ডল যে নোটিশ পাঠিয়েছে, সেই নোটিশ মোতাবেক বলা হয়েছে যে আগামী 3 দিনের ভেতরে সাংসদ বাবুল সুপ্রিয়কে হাজিরা হতে হবে কিন্তু হারোয়া থানাতে। যেটা বলা হচ্ছে বা যেটা পুলিশ সূত্রে খবর, যে গত 14ই এপ্রিল তিনি হারোয়াতে একটি জনসভা করেছিলেন এবং সেই সময় যেটা দেখা যায় যে করোনা বিধিকে কার্যত লঙ্ঘন করে তিনি সেখানে জমায়েত করেছিলেন এবং কেউ সেখানে মাস্ক পরেছিল না, সেখানে তিনি মাইকিং করেছিলেন। এই সব মিলিয়ে তার বিরুদ্ধে একটা কমপ্লেন করা হয়েছে এবং সেই মোতাবেক মোট 2 জনকে আগামী 3 দিনের ভেতরে নোটিশ করা হয়েছে। একজন হচ্ছে বাবুল সুপ্রিয় এবং দ্বিতীয় যার নাম রয়েছে তিনি হচ্ছে রাজেন্দ্র সাহা, যিনি গোপালপুরের বাসিন্দা হারোয়ারি, যিনি একজন বিজেপি নেতা। এই 2 জনকে আগামী 3 দিনের মধ্যে হারোয়া থানাতে তলব করা হয়েছে। মূলত অভিযোগ যেটা বলা হচ্ছে যে করোনা বিধিকে ভঙ্গ করে তারা জমায়েত করেছিলেন নির্বাচন চলাকালীন। এই অভিযোগই তাকে কিন্তু ডাকা হয়েছে। অনেক ধন্যবাদ সুকান্ত।